হ্যালো এভরিওয়ান, আমি রাজেশ দে, তোমাদের ফিজিক্স মাস্টার, তোমাদের মেন্টর, তোমাদের গাইডার। আরও একবার উপস্থিত হয়েছি তোমাদের সামনে স্কোর বুস্টার সিরিজের আরেকটি নতুন ভিডিও নিয়ে। আই হোপ তোমরা প্রত্যেকে ভালো আছো, ভালোভাবে পড়াশোনা করছো আর নিট এক্সামকে কেন্দ্র করে ফাটিয়ে প্রিপারেশন নিচ্ছ। আর সব থেকে বড় কথা, টেস্ট দিচ্ছ। তো প্রিভিয়াস যে তোমাদের টেস্ট হয়েছিল সেখানে তোমাদের সিলেবাস ছিল ক্লাস 11 থেকে ছিল থার্মাল ফিজিক্স আর ক্লাস 12 থেকে ছিল রে অপটিক্স। তো এই যে দুটো টপিক থেকে তোমাদের যে যে কোয়েশ্চেনগুলো তোমরা ভুল করেছিলে, যে কোয়েশ্চেনগুলো রিভিশন পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের ইম্পর্টেন্ট বলে মনে হয়েছিল, আর যে কোয়েশ্চেনগুলো ট্রিকি, সেই অঙ্কগুলো নিয়ে আমি তোমাদের সামনে আরও একবার হাজির হয়েছি। তো চলো বেশি কিছু কথা বাড়াবো না, আজকের আলোচনা শুরু করব। তো আমাদের প্রথম যে অঙ্কটা আছে, দেখো কি আছে। এই অঙ্কটা কিন্তু অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে, মাইক্রোস্কোপ টেলিস্কোপ পোর্শন থেকে নেওয়া হয়েছে এবং এই কোয়েশ্চেনটা কঠিন কিছু নয়। এই কোয়েশ্চেনের সূত্র তোমরা ম্যাক্সিমাম জন ভুলে যাও, ভুল করো, রিভিশন করো না, তাই জন্য এই কোয়েশ্চেনটা নেওয়া হয়েছে। কি বলেছে দেখো, দেখো প্রথম অঙ্কটা বলেছে দ্য ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্টিভ অ্যান্ড আই লেন্স of a telescope are respectively 200 সেন্টিমিটার and 5 সেন্টিমিটার। মানে অবজেক্টিভ লেন্সের ফোকাল লেন্থ বলে দিয়েছে, আই লেন্সের ফোকাল লেন্থ বলে দিয়েছে। দ্য ম্যাক্সিমাম ম্যাগনিফাইং পাওয়ার, আমাকে ম্যাক্সিমাম ম্যাগনিফাইং পাওয়ার চেয়েছে অফ দ্য টেলিস্কোপ উইল বি। এখন টেলিস্কোপের ম্যাগনিফাইং পাওয়ারের সূত্র কি হয়? টেলিস্কোপের ম্যাগনিফাইং পাওয়ারের সূত্র হয় এম। ম্যাগনিফিকেশন মিনিমাম ম্যাগনিফিকেশনের সূত্র হয় m min is equal to minus of FO by FE। এটা হচ্ছে মিনিমাম ম্যাগনিফিকেশন পাওয়ারের সূত্র। আর ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন পাওয়ারের সূত্র হয় m max is equal to minus of FO by FE into 1 plus FE by D। এই সূত্রটা তোমাদের খেয়াল রাখতে হবে, এই সূত্রটাই তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এখন তোমরা মনে কিভাবে রাখবে? এফও বাই এফই, ফো ফি, এটা মনে থাকবে। এফও বাই এফই মানে ফো ফি, ঠিক আছে? আর একটা জিনিস খেয়াল রাখবে, ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে ওপরে এফই হবে, এই এফই কেটে যাবে, এইটুকু জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এই ফর্মুলাটা মুখস্থ রাখাটা কঠিন। কেন কঠিন? দেখো, এটা তো টেলিস্কোপের জন্য ম্যাগনিফিকেশন পাওয়ারের সূত্র হয়ে গেছে, তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা জানো। কিন্তু মাইক্রোস্কোপের ক্ষেত্রেও ম্যাগনিফিকেশন পাওয়ারের সূত্র রয়েছে, সেখানটা একটু আলাদা। মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশন পাওয়ার কত হয়? মাইক্রোস্কোপের জন্য, আমার মাইক্রোস্কোপের জন্য এম মিন ইজ ইকুয়াল টু কত হয়? মিনিমাম ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু কত হয়? মাইনাস অফ ডি বাই এফ। আর ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশনের সূত্র হয় মাইনাস অফ ডি বাই এফ প্লাস 1। এখন লক্ষ্য করে দেখো, মাইক্রোস্কোপের যে ম্যাগনিফিকেশন সেইখানে ডি বাই এফ হচ্ছে, আর এইখানে যে ম্যাগনিফিকেশন সেইখানে এফই বাই ডি হচ্ছে, ঠিক আছে? এখানে এফ বাই ডি আর এখানে ডি বাই এফ, আর এইখানেই ছেলে মেয়েদের অসুবিধা হয়। তাই জন্য বলছি টেলিস্কোপের ক্ষেত্রে ট্রিকটা মনে রাখবে, ফি, এটা তো মনে থাকবে, ইন্টু 1 প্লাস এফই বাই ডি। মনে রাখার ট্রিক হচ্ছে এই এফই আর এই এফই কেটে যাবে, এইটুকু জিনিস খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস টেলিস্কোপ আর মাইক্রোস্কোপের ক্ষেত্রে কমন রয়েছে, যে মিনিমাম ম্যাগনিফিকেশন কখন হয়। এই দুটো জিনিসের ক্ষেত্রে কমনটা হচ্ছে মিনিমাম ম্যাগনিফিকেশন এমটা মিনিমাম কখন হয়? এমটা মিনিমাম হয় যখন ইমেজ তৈরি হয়, when ইমেজ তৈরি হবে at ইনফিনিটি। আর ম্যাগনিফিকেশনটা ম্যাক্সিমাম কখন হয়? when ইমেজ at মিনিমাম ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন, অর্থাৎ 25 সেন্টিমিটার। এইটুকু জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে। কি বললাম বুঝতে পারলে? এবারে এইখানে আসো। এইখানে অবজেক্টিভ লেন্সের ফোকাল লেন্থ 200 বলে দিয়েছে।
আইপিসের ফোকাল লেন্থ 5 বলে দিয়েছে, আর এখানে ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশন চেয়েছে, অর্থাৎ এম ম্যাক্স ইজ ইকুয়াল টু ওই যে বললাম মাইনাস এফও বাই এফই। অবজেক্টিভের ফোকাল লেন্থ 200, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 200। এফিটা বলেছে 5, তাহলে এটা হয়ে যাবে 5। 1 প্লাস এফই বাই ডি, এফই মানে হচ্ছে 5 আর ডি মানে হচ্ছে 25, ঠিক আছে। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, 200/5 মানে হচ্ছে 40, আর 1 প্লাস 1-এর 5 মানে হচ্ছে 6-এর 5। যদি কাটাকাটি করে তাহলে 5 8 40, 8 6 48, 48 অ্যান্সার। তাহলে মাইনাস 48 অপশন 2 এ দেওয়া আছে। তাহলে অপশন 2 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার, নোট ডাউন করে নেবে। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, বলছে ওয়াটার ইন এ লেক ইজ চেঞ্জিং ইনটু আইস অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস when atmospheric temperature is -15 ডিগ্রি সেলসিয়াস। তো 0 ডিগ্রি সেলসিয়াসে আমার জল জমে বরফ হচ্ছে, আর সারাউন্ডিংস এর টেম্পারেচার বা অ্যাটমসফিয়ারের টেম্পারেচার বলে দিয়েছে -15 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এই জিনিসটা আমাকে একটু খেয়াল রাখতে হবে। বলছে ইফ দ্য টাইম টেকেন ফর 1 সেন্টিমিটার thick ice layer to be formed is 8 hours, মানে 1 সেন্টিমিটার পুরু বরফ 1 সেন্টিমিটার পুরু বরফ জমতে সময় লাগছে 8 ঘন্টা। The time required for the thickness of the ice to increase from 1 সেন্টিমিটার to 2 সেন্টিমিটার is, কত সময় লাগবে। এখানেও একটা সূত্র তোমাদের খেয়াল রাখতে হবে, এই সূত্রটাও ম্যাক্সিমাম ছেলে মেয়েরা ভুল করে এবং ভুল করেছে। এখানে যে সূত্র আছে সেটা খেয়াল রাখতে হবে, টাইম টি ইজ প্রপোর্শনাল টু x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। এইটুকু জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন আমি ধরে নিচ্ছি টাইম t2 লেগেছে, ধরে নিচ্ছি এই সময়টা হচ্ছে t2, তাহলে t2 বাই t1 ইজ ইকুয়াল টু, আমাকে এখন থিকনেসটা বলেছে, দ্য টাইম রিকোয়ার্ড ফর দ্য thickness of ice of increase from 1 সেমি to 2 সেমি, মানে 1 সেমি থেকে 2 সেমি হবে। তাহলে x2 এর জায়গায় নিশ্চয়ই আমার 2 সেমি বসবে, আর x1 এর জায়গায় 1 সেমি বসবে। আর t1টা কত ছিল, 1 সেমি পুরু বরফ জমতে, অর্থাৎ 0 থেকে 1। তাহলে এখন t1 এর ক্ষেত্রে x2টা 1 বসবে আর x1টা 0 বসবে। তাহলে এইখানে কত এলো, 4 - 1 ইজ ইকুয়াল টু 3 এলো, এটা কত এলো, 1 এলো। আর এই t1 এর মানটা কত, এই t1 এর মানটা হচ্ছে বলে দিয়েছে 8 ঘন্টা। তাহলে t2 এর যে মান বেরোবে, t2 ইজ ইকুয়াল টু 8 × 3 = 24 ঘন্টা, 24 আওয়ার অ্যান্সার। 24 আওয়ার অ্যান্সার মানে অবশ্যই সময়টা 16 ঘন্টা অপেক্ষা বেশি লাগবে। তাহলে এখানে আমার অপশন 4 হচ্ছে এই কোয়েশ্চেনের আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, স্টেটমেন্ট an object is placed in a distance, আচ্ছা an object is placed at a distance of f from convex mirror of focal length f, then its image will be formed at infinity। এটা আমাকে চেক করতে হবে। কি চেক করব না, যদি কোনো একটা বস্তুকে কনভেক্স মিররের ফোকাল মানে কোনো একটা বস্তুকে রাখা হয়েছে কোনো একটা কনভেক্স মিরর থেকে এফ ডিস্টেন্স দূরে, যেখানে এফটা হচ্ছে ফোকাল লেন্থ। তার মানে যেহেতু এইখানে অবজেক্টটা রিয়েল অবজেক্ট, তাহলে এইখানে ইউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ইউ ইজ ইকুয়াল টু তো আমার -f হচ্ছে বলেছে। তাহলে ইমেজটা ইনফিনিটিতে তৈরি হবে। এখন ইমেজের সূত্রটা কি, ইমেজ অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্সের মধ্যে সূত্রটা কি আমরা জানি, 1/v, আচ্ছা 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে v ইজ ইকুয়াল টু uf বাই
ইউ মাইনাস এফ। এবারে আমি ইউ এর মান বসাবো, এফ এর মান বসাবো, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ এর জায়গায়, যেহেতু এটা রিয়েল অবজেক্ট তাহলে ইউ এর জায়গায় মাইনাস এফ বসবে, এটা হচ্ছে মাইনাস এফ। আর যেহেতু আমার মিররটা হচ্ছে কনভেক্স মিরর তাহলে এফ এর জায়গায় প্লাস এফ বসবে। কেন? কারণ কনভেক্স মিররের ফোকাল লেন্থটা পজিটিভ হয়। আবার ইউ এর জায়গায় মাইনাস এফ, আর এটা এফ তো প্লাস এফ হবে, অসুবিধা নেই। তাহলে এইখানে যে অ্যান্সারটা আসছে মাইনাস অফ এফ স্কোয়ার আর মাইনাস অফ 2f, তাহলে ভি ইজ ইকুয়াল টু আসছে এফ বাই 2। আর যেহেতু ভি ইজ ইকুয়াল টু পজিটিভ আসছে, যেহেতু পজিটিভ আসছে তাহলে এখানে ইমেজটা কি ইমেজ হবে? এখানে ইমেজটা ভার্চুয়াল ইমেজ হবে, ভার্চুয়াল ভার্চুয়াল ইমেজ হবে। তার মানে ইনফিনিটিতে তৈরি হচ্ছে না, এখানে ইমেজ কিন্তু ইনফিনিটিতে তৈরি হচ্ছে না, তার মানে স্টেটমেন্ট 1 হচ্ছে আমার ফলস। এবারে দেখো দুয়ে কি বলেছে, দ্য ডিস্টেন্স অফ ইমেজ অফ রিয়েল অবজেক্ট ইন কনভেক্স মিরর ক্যান নেভার বি ইনফিনিটি। মানে কোনো রিয়েল অবজেক্টকে, মানে কোনো একটা রিয়েল অবজেক্টকে যদি কনভেক্স মিররের সামনে রাখো তাহলে তার ইমেজ কখনো ইনফিনিটিতে তৈরি হওয়া পসিবলই নয়। দেখা যাক, এখানে আমাকে রিয়েল ইমেজের কথা বলা হয়েছে, এখানে আমাকে রিয়েল ইমেজের কথা বলা হয়েছে, দেখি। সরি, রিয়েল অবজেক্টের কথা বলা হয়েছে। রিয়েল অবজেক্ট এর ক্ষেত্রে কি হয়? রিয়েল অবজেক্টের ক্ষেত্রে ইউ ইজ ইকুয়াল টু নেগেটিভ হয়। এখন 1/v মাইনাস 1/u, মাইনাস কেন, প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। আমি ধরে নিচ্ছি যে ইমেজ ইনফিনিটিতে তৈরি হচ্ছে, তাহলে 1/∞, আর যেহেতু রিয়েল, আমার অবজেক্টটা রিয়েল, তাহলে ইউটা নেগেটিভ বেরোবে, তাহলে ইউ এর মানটা সাইন আমি বসিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু 1/f। তাহলে এইখানে পরিষ্কার দেখতে পাচ্ছি তাহলে এফ এর মানটা মাইনাস ইউ হচ্ছে। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে এফ ইজ ইকুয়াল টু মাইনাস ইউ হচ্ছে, এফ ইজ ইকুয়াল টু মাইনাস ইউ হচ্ছে। এবার তুমি বলো কনভেক্স মিররের ক্ষেত্রে এফটা কখনো নেগেটিভ হতে পারে? কনভেক্স মিররের এফটা সবসময় পজিটিভ হয়, তাহলে ইনফিনিটিতে তো হওয়া পসিবল নয়। হওয়া সম্ভব যদি এফটা নেগেটিভ হতো। এখন এফ নেগেটিভ কার ক্ষেত্রে হয়? কনকেভ মিররের ক্ষেত্রে হয়, কিন্তু কনভেক্স মিররের ক্ষেত্রে এফ নেগেটিভ হতে পারে না। তাই জন্য এইখানে ডিস্টেন্স অফ ইমেজ অফ রিয়েল অবজেক্ট অফ কনভেক্স মিরর ক্যান নেভার বি ইনফিনিটি। অবশ্যই, তার মানে কোনো একটা রিয়েল অবজেক্টের ইমেজ কনভেক্স মিরর অন্তত ইনফিনিটিতে তৈরি করতে পারবে না। তার মানে এই কোয়েশ্চেনটা, মানে স্টেটমেন্ট 2 হচ্ছে ট্রু, তাহলে স্টেটমেন্ট 1 ফলস, স্টেটমেন্ট 2 হচ্ছে ট্রু। 1 ইজ কারেক্ট, সরি 1 ইজ রং বাট স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। তার মানে আমার অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি বলেছে, এটা আবার হিট থেকে দেওয়া কোয়েশ্চেন। বলছে 5 আইডেন্টিক্যাল রডস আর জয়েন অ্যাজ শোন ইন ফিগার, পয়েন্ট এ অ্যান্ড সি মেনটেন্ড এট আ টেম্পারেচার অফ 120 আর 20 ডিগ্রি, অসুবিধা নেই। দ্য টেম্পারেচার, আচ্ছা 5 আইডেন্টিক্যাল রডস, এটাই হচ্ছে আমার হিন্টস। 5 আইডেন্টিক্যাল রডস, আমাকে টেম্পারেচার অফ দ্য জাংশন বি উইল বি, আমাকে বি জাংশনের টেম্পারেচার কত এটি জানতে চেয়েছে। এই যে এর টেম্পারেচারটা আমাকে জানতে চেয়েছে, কি করে বের করবো দেখো তো। আইডেন্টিক্যাল রড বলেছে, তার মানে প্রত্যেকটা রডের থার্মাল রেজিস্ট্যান্সের মান সেম হবে। আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা রডের থার্মাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু আর। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি এর থার্মাল রেজিস্ট্যান্স হচ্ছে আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। আর দেখো ওপরের দুটো রড সিরিজ কম্বিনেশনে রয়েছে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 2R হয়ে যাবে, এইটাও 2R হয়ে যাবে। তো আমি আর আর না লিখে এটাকে একদম 2R লিখছি, এটাও আর আর না লিখে এটাকেও আমি 2R লিখছি।
যেমন কারেন্ট ইলেকট্রিসিটিতে পয়েন্ট পোটেনশিয়াল টেকনিক লাগিয়ে আমি অঙ্কগুলো শিখিয়েছি, তেমন ভাবেই এখানে অঙ্কটা করব। আমি ধরে নিচ্ছি বি জাংশনের টেম্পারেচার হচ্ছে বি, আমি বি ধরে নিচ্ছি। এবারে আমি ধরে নেব বি এর টেম্পারেচার 120 থেকেও বেশি আর 20 থেকেও বেশি। তার মানে মোট যে হিট কারেন্ট যাবে তার মানটা কিন্তু 0 হবে। মানে এইখান থেকে যে হিট কারেন্ট বেরোবে I1 প্লাস I2 প্লাস I3, এই যে হিট কারেন্ট বেরোবে তার মানটা 0 হবে। অর্থাৎ I1, এটা হচ্ছে I2, এটা হচ্ছে I3 ইজ ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু 0 হবে। I1 এর মান কত হবে? এই টেম্পারেচার মাইনাস এই টেম্পারেচার ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। জেনারেলি কারেন্ট ইলেকট্রিসিটিতে ভোল্টেজ যে রোল প্লে করে, নর্মাল থার্মাল ফিজিক্সে টেম্পারেচার সেম রোল প্লে করবে, ওখানে কারেন্ট যে রোল প্লে করছিল এখানে রেট অফ হিট ফ্লো সেম রোল প্লে করবে। তাহলে এইখানে রেট অফ হিট ফ্লো ইজ ইকুয়াল টু টিবি মাইনাস 120 বাই আর। এখানে হচ্ছে, বা টিবি লিখছি না, একদম লিখছি বি মাইনাস 120 ডিভাইডেড বাই আর। I2 কত হবে বলো তো? I2 ইজ ইকুয়াল টু হবে 20 মাইনাস, আচ্ছা, বি মাইনাস 20 বাই 2R। এটা হচ্ছে বি মাইনাস 20 বাই 2R। I3 কত হবে? বি মাইনাস 20 বাই 2R। বি মাইনাস 20 বাই 2R আরেকটা বসবে, তাই জন্য আমি একদমই আরেকটা 2 গুণ করে দিই। এটা ইজ ইকুয়াল টু 0 হবে। এখন আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এই টু কেটে যাচ্ছে, এই টু আর এই টু কেটে যাচ্ছে। তাহলে আমি এখানে যা দেখতে পাচ্ছি 2b মাইনাস 140 ইজ ইকুয়াল টু 0। তাহলে b ইজ ইকুয়াল টু 70। তার মানে 70 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে বি জাংশনের টেম্পারেচার। 70 ডিগ্রি অপশন 3 তে দেওয়া আছে, তাই জন্য অপশন 3 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। নোট ডাউন করে নেবে। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি বলছে? টু ডিফারেন্ট masses m and 3m of a perfect gas are heated separately in a vessel of constant volume. ভলিউমটা এখানে কনস্ট্যান্ট বলে দিয়েছে। The pressure versus absolute temperature graph for these two cases are shown as A and B. The ratio of slope of the curve B to A. তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে আমার এখানে ভিটা কনস্ট্যান্ট, ভিটা হচ্ছে কনস্ট্যান্ট, ভি ইজ ইকুয়াল টু আমাকে কনস্ট্যান্ট বলে দিয়েছে। আমাকে রেশিও অফ স্লোপ চেয়েছে, পি ভার্সেস টি কার্ভ। আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এন আর টি হয়, আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এন আর টি হয়। এখন এন এর জায়গায় কি বসবে? এন এর জায়গায় বসবে স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু আর ইন্টু টি। আচ্ছা, পি ইজ ইকুয়াল টু স্মল এম আর বাই এম ভি আর বাই এম ভি ইন্টু টি। ঠিক আছে, এখন এইটা হচ্ছে আমার স্লোপ, এই পুরো টার্মটাই হচ্ছে আমার স্লোপ। তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি স্লোপ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? স্লোপ ইজ ইকুয়াল টু হচ্ছে স্মল এম ইন্টু আর বাই ক্যাপিটাল এম ইন্টু ভি, যেখানে এই এমটা হচ্ছে মাস। আমি পি ভার্সেস টি কার্ভ চেয়েছিলাম, তাহলে এখান থেকে স্লোপটা আমি এটা ক্যালকুলেট করে নিলাম। এবার স্লোপের মান হচ্ছে স্মল এম ইন্টু ক্যাপিটাল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল এম ইন্টু ভি। আরটা সার্বজনীন গ্যাস ধ্রুবক, এমটা হচ্ছে মলিকুলার ওয়েট আর ভিটা হচ্ছে ভলিউম, যেটা কিনা এই পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট। এই সবকটা টার্মই হচ্ছে কনস্ট্যান্ট, এই সবকটা টার্মই হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে বুঝতে পারলাম স্লোপের সঙ্গে এম এর ডাইরেক্ট রিলেশন রয়েছে। তাহলে স্লোপ ইজ প্রপোর্শনাল টু মাস অফ গ্যাস। তার মানে এটার স্লোপ টিএম এর সঙ্গে সমানুপাতিক, এর স্লোপ এম এর সঙ্গে সমানুপাতিক। আমাকে বলেছে দ্য রেশিও অফ স্লোপ অফ দ্য কার্ভ বি টু এ। তাহলে এর স্লোপ 3m আর এর স্লোপ m।
তাহলে বি এর স্লোপ আর এ এর স্লোপের রেশিও যদি নিই তাহলে 3:1 অ্যান্সার হবে। আর 3:1 অপশন 1-এ আছে, তাহলে অপশন 1 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। নোট ডাউন করে নেবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। বলছে এ অ্যান্ড বি আর টু অ্যাডিয়াবেটিক কার্ভস ফর টু ডিফারেন্ট গ্যাসেস, দ্য এ অ্যান্ড বি করসপন্ড টু। আচ্ছা, দুটো ডিফারেন্ট গ্যাসের ক্ষেত্রে আমার অ্যাডিয়াবেটিক কার্ভস ফর টু ডিফারেন্ট গ্যাসেস, দেন এ অ্যান্ড বি ইজ করসপন্ড টু। আমাকে এখানে পিভি ডায়াগ্রাম দিয়ে দিয়েছে দুটো গ্যাসের, অবশ্যই গ্যাসটা অ্যাডিয়াবেটিক চেঞ্জের মধ্য দিয়ে গেছে। তাহলে এ আর বি এই যে দুটো কার্ভ নেওয়া হয়েছে দুটো ডিফারেন্ট গ্যাসের, তাহলে এ আর বি এই অপশনের মধ্যে কোন গ্যাস কে রিপ্রেজেন্ট করছে এটা তোমাকে বের করতে হবে। আমরা জানি অ্যাডিয়াবেটিক কার্ভের ক্ষেত্রে কোনো অ্যাডিয়াবেটিক কার্ভ যদি নিই তার স্লোপ ইজ ইকুয়াল টু কত হয়? আমরা জানি স্লোপ ইজ ইকুয়াল টু হয়, আমরা জানি স্লোপ এর মানটা হয়, আমি যদি মানটা নিই, আমি যদি শুধুমাত্র মানটা যদি নিই তাহলে গামা পি বাই ভি। স্লোপের মান বেশি তার ক্ষেত্রে হবে যার ক্ষেত্রে গামার মান বেশি। তাহলে কোথাও না কোথাও স্লোপের সঙ্গে এই গামার ডাইরেক্ট রিলেশন, স্লোপ তারই বেশি হবে যার গামা বেশি। এখন এ এর স্লোপ বেশি, বি এর স্লোপ কম, তাহলে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এ এর গামা বেশি হবে, এ এর গামা বেশি হবে আর বি এর গামা কম হবে। ঠিক আছে, এবারে আমরা জানি যে মোনোঅ্যাটমিক গ্যাসের গামা সব থেকে বেশি হয়, ডায়াটমিক তারপরে পলিঅ্যাটমিক হয়। তার মানে এইখানে লক্ষ্য করে দেখো, এখানে শুধুমাত্র মোনোঅ্যাটমিক দেওয়া আছে আর ডায়াটমিক দেওয়া আছে, মোনোঅ্যাটমিক দেওয়া আছে আর ডায়াটমিক দেওয়া আছে, তাহলে অবশ্যই এটা আমার মোনোঅ্যাটমিক গ্যাস হবে। আমার এ হবে মোনোঅ্যাটমিক গ্যাস, আর বিটা হবে ডায়াটমিক গ্যাস। তাহলে এটা মোনোঅ্যাটমিক অপশন 1-এ দেওয়া আছে, অপশন 2-এ দেওয়া আছে, 3, 4 আগেই বাদ। বিটা ডায়াটমিক শুধুমাত্র অপশন 2-এ দেওয়া আছে, তাহলে একটাও বাদ, তাহলে 3 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। খুব সহজ জিনিস। চলো নেক্সট অঙ্ক কি বলছে। এ পয়েন্ট অবজেক্ট ইজ প্লেসড, রে অপটিক্স থেকে অঙ্ক দিয়েছে। এ পয়েন্ট অবজেক্ট ইজ প্লেসড এট এ ডিস্টেন্স অফ 10 সেমি and its real image is formed at a distance of 20 semi from a concave mirror। তাহলে আমাকে এ পয়েন্ট অবজেক্ট ইজ প্লেসড, তার মানে এখানে আমাকে ইউটা -10 বলে দিয়েছে। রিয়েল ইমেজ ইজ ফর্মড, তাহলে ভি ইজ ইকুয়াল টু আমাকে -20 বলে দিয়েছে। ঠিক আছে, ইফ দ্য অবজেক্ট ইজ মুভড বাই 0.1 সেমি, object is moved by 0.1 semi toward the mirror, তার মানে অবজেক্টটাকে মুভ করানো হয়েছে 0.1 সেমি, 0.1 সেমি। যেহেতু টুয়ার্ড বলেছে তাই জন্য আমি এখানে মাইনাস সাইনটা ইউজ করছি, কারণ আমি মিররের দিকে গেছি, মানে আমি মাইনাস সাইন ইউজ করব। মাইনাস সাইন কেন ইউজ করছি? আমি মিররের দিকে গেছি, তার মানে ইউ এর মান কমেছে, তাই জন্য ডিইউ এর মান মাইনাস হবে। আমি মাইনাস ধরে নিচ্ছি। আচ্ছা ছাড়ো, তুমি ডিইউ এর মানটা প্লাস ধরো। অনেকে ভাবো যে রে যেদিকে যায় সেদিকটাকে প্লাস ধরি, তাহলে ডিইউ এর মানটা প্লাস ধরো, কোনো অসুবিধা নেই। একটু যদি একে দেখাতে হয়, এটা আমার কি মিরর, কি মিরর ছিল? কনকেভ মিরর ছিল না, সরি কনকেভ মিরর ছিল, কোনো অসুবিধা নেই। চলো
কনকেভ মিরর। কনকেভ মিরর, এখানটা অবজেক্টকে রেখেছি, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে। আমি এখন বস্তুটাকে মিররের দিকে নিয়ে গেছি। যেহেতু এই দিকটা লাইট এই দিকে যায়, তাই জন্য প্লাস ধরলাম, কোনো অসুবিধা নেই। এবারে আমাকে কি চেয়েছে বলো তো, দ্য ইমেজ উইল শিফট বাই অ্যাবাউট, অর্থাৎ আমাকে ডিভি এর মান বের করতে হবে, আমাকে ডিভি এর মান বের করতে হবে। সূত্র একটাই আছে, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। ঠিক আছে, এটাকে যদি ডেরিভেটিভ করো তাহলে এখানে আসবে মাইনাস অফ ডিভি বাই ভি স্কোয়ার। একদম বসাচ্ছি, এটাকে ডেরিভেটিভ করে রেজাল্ট এখানে লিখছি, মাইনাস অফ ডিভি বাই ভি স্কোয়ার মাইনাস অফ ডিইউ বাই ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে ডিভি ইজ ইকুয়াল টু আসবে মাইনাস অফ ভি বাই ইউ তার হোল স্কোয়ার ইন্টু ডিইউ। এইখান থেকে বোঝা গেল যে ডিভি এর যা সাইন হবে ডিইউ এর অপোজিট সাইন হবে। যেহেতু ডিভি পজিটিভ, অর্থাৎ যেহেতু অবজেক্টকে মিররের দিকে সরানো হয়েছে, আর যেহেতু ডিভি আর ডিইউ এর সাইনটা হচ্ছে অপোজিট, এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ হবে, তার মানে এটা যেহেতু টুয়ার্ড মিরর সরানো হয়েছে, তাহলে এটা অবশ্যই অ্যাওয়ে ফ্রম মিরর সরবে। এইটুকু বুঝতে পেরেছো? এটা অবশ্যই অ্যাওয়ে ফ্রম মিরর সরবে। এখন অ্যাওয়ে ফ্রম মিরর কোথায় কোথায় আছে বলো তো? অ্যাওয়ে ফ্রম মিরর অ্যাওয়ে আছে, অ্যাওয়ে আছে, তার মানে আমার টুয়ার্ড তো হবেই না, 2 4 এমনি বাদ পড়ে গেল। এবারে ভি এর মান আর ইউ এর মান বসাতে হবে। ভি এর মান 20, শুধুমাত্র মান বসাবো কারণ স্কোয়ার আছে, স্কোয়ার মানে আলটিমেট অ্যান্সার পজিটিভে আসবে। 20/10 মানে হচ্ছে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে হচ্ছে অবশ্যই এইখানে 4 আসবে। আর যেহেতু ডিউটা 0.1 আছে, তাহলে এটা 0.1 মাইনাস, তাহলে -0.4 অ্যান্সার। মাইনাস শুধুমাত্র ডাইরেকশন বের করার জন্য আমরা ইউজ করি, তাহলে 0.4 হচ্ছে অ্যান্সার। তাহলে 0.8 এমনি হবে না, তাহলে আমার অপশন 1 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। নোট করে নেবে। সহজ অঙ্ক, এই ধরনের অঙ্ক যদি কোনোদিনও করে না থাকো তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইন অ্যান এক্সপেরিমেন্ট অফ ফাইন্ডিং দ্য ফোকাল লেন্থ অফ এ কনকেভ মিরর এ গ্রাফ ইজ ড্রন বিটুইন দ্য ম্যাগনিটিউডস অফ ইউ অ্যান্ড ভি। এখানে শুধুমাত্র ম্যাগনিটিউডের কথা বলা হয়েছে, ঠিক আছে। দ্য গ্রাফ লুক লাইক, গ্রাফটা দেখতে কেমন হবে এটা আমাকে বের করতে হবে। চলো দেখো, গ্রাফ দেখতে আগে নর্মাল গ্রাফটা বলি, গ্রাফটা কেমন দেখতে হয়, ঠিক আছে। দেখো এইদিকে প্লট করব আমি, এইদিকে প্লট করব আমি ভি কে, এদিকে প্লট করব আমি ইউ কে। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ভি ইজ ইকুয়াল টু -f লাইন, এটা হচ্ছে আমার
ইউ ইজ ইকুয়াল টু মাইনাস এফ। কার্ভ দেখতে কেমন হয়? কার্ভ দেখতে হয় এরকম টাইপের দেখতে হয় কার্ভটা। আমি যেহেতু শুধুমাত্র ম্যাগনিটিউড নেব, মানে সাইন নেব না, তাহলে শুধুমাত্র পজিটিভ ভ্যালু নেব। এখন দেখো এখানে আমার ইউটাও নেগেটিভ, ভিটাও নেগেটিভ। তাহলে এই গ্রাফটাকে যদি আমি এইদিকে শিফট করে দিই, তাহলেই আমি ইউ আর ভি এর ম্যাগনিটিউড পেয়ে যাব। তাহলে এর যে পজিটিভ ভার্সনটা হবে সেটাই আমার গ্রাফ হবে। এর পজিটিভ ভার্সন শুধুমাত্র অপশন 3 এর সঙ্গে ম্যাচ করছে, তাহলে অপশন 3 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। অ্যাকচুয়াল গ্রাফ দেখতে এরকম হয় সাইন যদি আমি কনসিডার করি, ঠিক আছে। আমি যেহেতু এখানে মাইনাস সাইনের কথা বলা হয়নি, তাই জন্য তুমি এটাকে শিফট করে দাও ওইদিকে, বোঝা গেছে? বা তুমি এটাও দেখতে পারো, এটা দেখতে অনেকটা এরকম নয়? এবারে কেন হচ্ছে না হচ্ছে এটা তো আলাদা বিষয়, এখানে কেন হচ্ছে বলা পসিবল নয়, না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন। কনসিডারিং দ্য নর্মাল Considering normal incidence of a ray, the equivalent refractive index of the combination of two slabs shown in figure is, এই দুটো স্ল্যাবের ইকুইভ্যালেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে। দেখো কি করে অঙ্কটা করব। ধরে নিচ্ছি এই স্ল্যাবটা যে শিফট তৈরি করছে সেটা হচ্ছে x1, এই স্ল্যাবটা যে শিফট তৈরি করছে সেটা হচ্ছে x2। এখন দুটোর জায়গায় যদি আমি একটা সিঙ্গেল স্ল্যাব যদি কনসিডার করি, এর থিকনেস মিউটা কত হবে, যাতে করে এই দুটো স্ল্যাব যে শিফট তৈরি করছে, এই একটা সিঙ্গেল স্ল্যাব সেম শিফট তৈরি করে, যেহেতু আমাকে ইকুইভ্যালেন্ট মিউ বের করতে বলছে, তার মানে এই দুটো স্ল্যাবের যে মোট থিকনেস হবে এর থিকনেস তাই হবে, ঠিক আছে। তাহলে আমাকে এই দুটো স্ল্যাবকে রিপ্লেস করতে হবে এই স্ল্যাব দিয়ে, যাতে করে এর ডাইমেনশন সেম হয়। এই দুটো স্ল্যাব একত্রে একসাথে মিলে যে শিফট প্রডিউস করেছে, এও যেমন সেম শিফট তৈরি করতে পারে। ধরে নিচ্ছি এর থিকনেসটা, আচ্ছা এক কাজ করি, এটাকে আমি T1 ধরছি, এর থিকনেস ফার্স্ট স্ল্যাবের থিকনেসটা আমি T1 ধরছি, সেকেন্ড স্ল্যাবের থিকনেসটা আমি T2 ধরছি, এই স্ল্যাবের থিকনেসটা আমি T1 প্লাস T2 ধরছি, ঠিক আছে। আর এর কি বলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আমি মিউ ধরেছি। চলো অঙ্কটা এবারে করার চেষ্টা করি। প্রথম কথা, শিফটের সূত্র কি আছে বলো তো? শিফটের সূত্র x ইজ ইকুয়াল টু হয় t কমন 1 মাইনাস 1 বাই মিউ। তাহলে x ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 হবে। এখন x এর মান কত? এর ক্ষেত্রে x ইজ ইকুয়াল টু হচ্ছে t1 প্লাস t2, 1 মাইনাস 1 বাই মিউ। x1 ইজ ইকুয়াল টু হবে t1 1 মাইনাস 1 বাই মিউ, এটা হবে t2 1 মাইনাস 1 বাই মিউ। বোঝা গেছে? এবারে তুমি লক্ষ্য করে দেখো, t1 প্লাস t2 মাইনাস t1 প্লাস t2 ডিভাইডেড বাই মিউ, এখানে আসবে t1 প্লাস t2 মাইনাস কমন নেব, দিয়ে আসবে t1 মিউ 1 প্লাস t2 মিউ 2 আসবে এটা। মিউ 2 এখান থেকে লক্ষ্য করে দেখো, এই t1 প্লাস t2 কেটে যাবে, এখান থেকে এই মাইনাস সাইনটা কাটবে,
আমাকে মিউ চেয়েছে, তাই তো? আমি যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে মিউ এর যে মান দাঁড়াবে, মিউ ইজ ইকুয়াল টু আসবে T1 প্লাস T2 বাই T1 বাই মিউ 1 প্লাস T2 বাই মিউ 2। এবারে তোমাকে ভ্যালু পুট করতে হবে। T1 এর ভ্যালু বসাবে 10, মিউ 1 এর ভ্যালু বসাবে 3.5, T2 এর মান বসাবে 10 আর মিউ 2 এর মান বসাবে 3/2। ভ্যালু পুট করবে, ক্যালকুলেশন করবে, যেটা হবে যেটা অ্যান্সার। ঠিক আছে, চলো আমি সূত্র বলে দিয়েছি, ডেরাইভ করে দেখিয়ে দিয়েছি। আমি চাইলে সূত্রটা বসিয়ে ডাইরেক্ট অঙ্কটা করতে পারতাম, যাতে করে বুঝতে সুবিধা হয়, তাই জন্য ডেরাইভ করে দিয়েছি। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট বলেছে ইন এ কম্পাউন্ড মাইক্রোস্কোপ, এই মাত্র কম্পাউন্ড মাইক্রোস্কোপের জন্য তোমাকে ফর্মুলা ডেরাইভ করে দেখিয়েছি। ইন এ কম্পাউন্ড মাইক্রোস্কোপ দ্য ফোকাল লেন্থ অফ অবজেক্টিভ অ্যান্ড আই লেন্স are 2.5 and 5 semi respectively. An object is placed at 3.5 semi before the objective lens. এখানে অবজেক্টটাকে 3.5 সেমি দূরে রাখা হয়েছে from objective lens. Final image is formed at least distance of distinct vision. ঠিক আছে, then the distance between two lenses be nearly. ডিস্টেন্স বিটুইন টু লেন্সেস জানতে চেয়েছে, তার মানে দুটো লেন্সের মধ্যে ডিস্টেন্স জানতে চেয়েছে। এটা হচ্ছে অবজেক্টিভ লেন্স আর এটা হচ্ছে আইপিস। তার মানে এই অবজেক্টিভ লেন্স যেখানে ইমেজ তৈরি করছে এর জন্য সেটা মানে এই অবজেক্টিভ লেন্সটা যেখানে যেটাকে ইমেজ তৈরি করেছে, যেখানে ইমেজ তৈরি করেছে, এই আইপিসটা এর তৈরি করা ইমেজকে অ্যাজ এ অবজেক্ট ইউজ করছে। তার মানে লেন্থ অফ দ্য টিউব বা দুটো লেন্সের মধ্যে যে ডিস্টেন্স হবে তার সূত্র ইজ ইকুয়াল টু হচ্ছে লেন্থ এল ইজ ইকুয়াল টু হবে ভিও প্লাস ইউই। এটা যদি বের করতে পারো তাহলেই গল্প শেষ, আমাকে এটি বের করে দেখাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা লেন্স, এটা হচ্ছে আইপিস, সাপোজ করো এখানে আমার ইমেজ তৈরি হয়েছে, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার অবজেক্টিভ লেন্সের জন্য ইমেজ ডিস্টেন্স, আর এই ডিস্টেন্সটা হচ্ছে আমার আইপিসের জন্য অবজেক্ট ডিস্টেন্স। বাস, এরপরে আর কিছু নেই। তুমি যদি ভিও আর ইউই ক্যালকুলেট করতে পারো তাহলেই আমার অঙ্ক হয়ে যাবে। এবারে কি করে অঙ্কটা তুমি করবে? ভিও, আচ্ছা আমাকে ইউও বলে দিয়েছে না, দেখো আমাকে ইউও বলে দিয়েছে, আমাকে এই যে ইউও বলে দিয়েছে। ভিও কি করে বের করবো? আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউএফ বাই ইউ মাইনাস এফ, তাই না? এবার ইউ এর মানটা -3.5 বলে দিয়েছে। আর আচ্ছা আমি যেহেতু অবজেক্টিভ লেন্সের জন্য ক্যালকুলেশন করছি তাহলে এখানে এফও লিখে দিই। ইউ এর মানটা -3.5 বলে দিয়েছে, তাহলে এখানে হয়ে যাবে -3.5। এফও অবজেক্টিভ লেন্সের ফোকাল লেন্থ 2.5 বলে দিয়েছে, ইউ ইজ ইকুয়াল টু -3.5 আর এফও ইজ ইকুয়াল টু -2.5। তার মানে
আচ্ছা লেন্স বলেছিল না, তাহলে এখানে প্লাস হবে, সরি লেন্সের ক্ষেত্রে প্লাস হবে। কেন কেন প্লাস হবে? কারণ লেন্সের ক্ষেত্রে 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f হয়। ইউটা যদি এইদিকে যায় প্লাস হয়ে আসবে, এটা প্লাস হবে। ঠিক আছে, এবারে ক্যালকুলেশন করতে হবে। ভিও ইজ ইকুয়াল টু 35 ইন্টু 25 ডিভাইডেড বাই, এটা তো 1 হবে না, 1 মাইনাসগুলো কেটে যাবে, ইন্টু 10। এবারে ক্যালকুলেশন করতে হবে। 7 5 35 ইন্টু 100 হবে, সরি দশমিক তুললে 100 আসবে। দিয়ে কাটাকাটি করে দেখতে হবে কত আসছে। এবারে আমি ভিও পেয়ে গেছি, ক্যালকুলেশন করে দেখতে হবে। এবারে আমাকে ইউই বের করতে হবে। ইউই বের করার সূত্র কি? 1/u ইজ ইকুয়াল টু কত আসছে দেখো তো, 1/u ইজ ইকুয়াল টু 1/v মাইনাস 1/f আসছে। এবারে ভি এর মান নিয়ার ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশনে তৈরি হবে, মানে ভি এর মান মাইনাস ডি বসবে। ভি এর মান যদি মাইনাস ডি বসানো হয় তাহলে 1/u ইজ ইকুয়াল টু আসবে মাইনাস অফ 1/d মাইনাস অফ 1/f। এটা অবশ্যই আইপিস এর জন্য বের করছি। তাহলে এইখান থেকে ইউই এর যে মান বেরোবে, এটা আসবে, আমি অবশ্যই প্লাস ম্যাগনিটিউডটা নেবো, কারণ আমাকে ভিও প্লাস ইউই চেয়েছে, তাহলে আমাকে এখানে শুধুমাত্র মড নিতে হবে, তাই না? তাহলে ইউই এর যে মানটা আসবে, তাহলে এটা আসবে তোমার ডিএফ বাই ডি প্লাস এফ। হ্যাঁ, ডি এফই বাই ডি প্লাস এফই। বুঝতে পারছো? মানটা যদি এখানে বসানো হয়, ডি এর মানটা 25 সেন্টিমিটার, এফই এর মানটা কত আসবে? এফিটা হচ্ছে 5 সেন্টিমিটার, 25 প্লাস 5 মানে হচ্ছে 30। এবার কাটাকাটি করে আমাকে অ্যান্সার বের করতে হবে, ভিও প্লাস ইউই। আচ্ছা ভিও এর মানটা আগে বের করে নি। 25 4 100, 25 4 100, 5 7 35, 5 2 10, তাহলে 7 8 বেরোচ্ছে এখানে। এক সেকেন্ড, এই 10টা না এখানে আসবে না, একটু ক্যালকুলেট করে দেখে নেবে, 10টা এখানে আসবে না, ক্যালকুলেশন ভুল করছিলাম আমি। পঁচিশ 4 100, 35/4, এটা আসছে 35/4। এটা কত আসছে? 5 6 30, এটা আসছে 4 পয়েন্ট সামথিং, এটা আসছে 4 পয়েন্ট সামথিং আসবে এখানে। এটা আসবে 4 9 36, মানে 8 পয়েন্ট সামথিং, 8 পয়েন্ট সামথিং, 8 পয়েন্ট সামথিং প্লাস 4 পয়েন্ট সামথিং, 8 4 12 আর সামথিং প্লাস সামথিং একের কাছাকাছি আসবে। 8 4 12, মানে 12 থেকে বেশি অ্যান্সার আসবে। 12 থেকে বেশি অ্যান্সার 13 আছে, 14 আছে, অবশ্যই 13 সেন্টিমিটার আসবে অ্যান্সার। তো তুমি একটু ক্যালকুলেট করে দেখে নেবে, 13 সেন্টিমিটারই অ্যান্সার আসবে, আমি আন্দাজে করলাম। 35-এর 4 আর 25-এর 6 করে দেখবে কত অ্যান্সার আসে, 13 এর কাছাকাছি অ্যান্সার আসবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। এই অঙ্কটা একটু ট্রিকি ছিল, মানে খুব কম ছেলে আছে যারা এই অঙ্কটা ঠিক করতে পারবে। তো এই অঙ্কগুলো একটু চেক করে নেবে, সূত্রগুলো রিভাইজ করে নেবে, আর বাই দ্য ওয়ে যদি পারো তাহলে আরো এরকম 2-3টে অঙ্ক প্র্যাকটিস করে নেবে, পরীক্ষাতে হামেশাই চলে আসে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলেছে দ্য পাওয়ার রেডিয়েটেড বাই ব্ল্যাক বডি ইজ P0 and the wavelength correspond to maximum energy is λ0 on
changing the temperature of the black body, it was observed that power radiated becomes 256 to 56 by 81 p naught. The change in wavelength correspond to maximum energy. Change in wavelength correspond to maximum energy. এটি আমাকে বের করতে হবে। ঠিক আছে, এবারে আমার এমিসিভ পাওয়ার ই এর সূত্র কি? এমিসিভ পাওয়ার ই ইজ ইকুয়াল টু রেডিয়েশন এমিটেড পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার টু দ্য পাওয়ার 4। এখন তুমি লক্ষ্য করে দেখো, এটা তো কনস্ট্যান্ট, এই এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, তার মানে এনার্জি বাই টাইম মানে হচ্ছে পাওয়ার, এই পাওয়ারটাও হচ্ছে টি টু দ্য পাওয়ার 4 এর সঙ্গে সমানুপাতিক। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে পাওয়ার পি ইজ প্রপোর্শনাল টু টি টু দ্য পাওয়ার 4। এবারে আমাকে এখানে কি বলেছে? ওয়েভলেন্থ করেসপন্ডিং টু ম্যাক্সিমাম এনার্জি, তার মানে কোন ল্যামডার ফোটনের মান বেশি আছে, মানে ম্যাক্সিমাম, মানে কোন স্পেসিফিক ওয়েভলেন্থের এনার্জিটা হচ্ছে ম্যাক্সিমাম, মানে বেশি সংখ্যক ফোটন ওই ল্যামডার রয়েছে। তার মানে আমরা জানি উইন্স ডিসপ্লেসমেন্ট ল আমরা পড়েছি, উইন্স ডিসপ্লেসমেন্ট লতে পড়েছি আমরা টি প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা বা ল্যামডা প্রপোর্শনাল টু 1 বাই টি পড়েছি, ল্যামডা এম এর সঙ্গে অ্যাবসলিউট টেম্পারেচারের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে বুঝতে পারলাম পি প্রপোর্শনাল টু টি টু দ্য পাওয়ার 4 প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা টু দ্য পাওয়ার 4। তার মানে P2 by P1 is equal to lambda 1 by lambda 2 whole to the power 4। ঠিক আছে, lambda 1 এক কাজ করি, lambda 2 by lambda 1 is equal to P1 by P2 to the power 1/4। P1 টা বলেছিল P0 আর P2 টা বলেছিল 256 by 81। এটা হচ্ছে 256 by 81 P0, আবার এরও পাওয়ার 1/4 হবে। এইখান থেকে এই P0, এখান থেকে এই P0 কেটে যাবে, lambda 2 is equal to 3 to the power 81 to the power 1/4 মানে 3, আর 256 to the power 1/4 মানে হচ্ছে 4, এত lambda 1 মানে lambda 0। তাহলে lambda 1 is equal to lambda 0, lambda 2 is equal to 3 এর 4 lambda 0। তাহলে শিফট কত হলো? শিফট is equal to হচ্ছে lambda 2 minus lambda 1, শিফট is equal to lambda 2 minus lambda 1, এটা হচ্ছে 3 এর 4 lambda 0 minus lambda 0 is equal to minus lambda 0 by 4, যেটা অপশন 3 কে ম্যাচ করছে। তাহলে অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। সহজ কোয়েশ্চেন ছিল, কোনো কঠিন অ্যান্সার ছিল না। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে রিজিড কন্টেনার অফ নেগলিজিবল হিট ক্যাপাসিটি কন্টেন্স 1 মোল অফ আইডিয়াল গ্যাস। রিজিড কন্টেনার বলে দিয়েছে, মানে ভিটা কনস্ট্যান্ট, তার মানে আমাকে বলে দিয়েছে ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। 1 mole of an ideal gas, the temperature of the gas increased by 1 degree Celsius if 5 calorie of heat is added to it, the gas may be। তার মানে আমাকে এনটা বলেছে 1 মোল। আচ্ছা, আমাকে বলেছে কনস্ট্যান্ট ভলিউমে 5 ক্যালোরি যদি হিট দিই তাহলে টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ে, কার না 1 মোল আইডিয়াল গ্যাসের। তাহলে আমি এখানে চুপচাপ যে সূত্রটা বসাবো সেটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এন সিভি ইন্টু ডেল্টা টি, এটা বসাবো। কিউ এর মান আছে 5 ক্যালোরি,
এন এর মান আছে 2 মোল, সিভি এর মান হচ্ছে, সিভি এর মান হয় এফ বাই 2 আর, এফ বাই 2 আর, আর ডেল্টা টি এর মানটা 1 ডিগ্রি, তাহলে এখানে 1 বসিয়ে দেব। তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে এফ এর যে মান আসছে, আচ্ছা এটা ক্যালোরিতে আছে না, তাহলে এফ এর মান আসছে, তাহলে এফ ইন্টু আর ইজ ইকুয়াল টু হচ্ছে, সরি ভেরি সরি, এখানে এন এর মানটা 1 মোল বলে দিয়েছিল, 1 মোল বলেছিল, তাহলে এফ বাই 2 আর এর মানটা হচ্ছে 2 ক্যালোরি হয়, ইজ ইকুয়াল টু 5, তাহলে এফ দেখতে পাচ্ছি যে এফ ইজ ইকুয়াল টু আসছে 5, যেটা একমাত্র পসিবল ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে, ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে। এখন ডায়াটমিক গ্যাস বা ট্রায়াটমিক লিনিয়ার বা ট্রাই অ্যাটমিক লিনিয়ার গ্যাসের ক্ষেত্রে হয়, এফ এর মান 5 হয় ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে, বা ট্রায়াটমিক লিনিয়ার গ্যাসের ক্ষেত্রে এফ এর মান 5 হয়। তাহলে হিলিয়াম মোনোঅ্যাটমিক হবে না, আর্গন মোনোঅ্যাটমিক হবে না, অক্সিজেন হবে, আর কার্বন ডাইঅক্সাইড CO2 হচ্ছে ট্রায়াটমিক লিনিয়ার গ্যাস, ও ডাবল বন্ড সি ডাবল বন্ড ও, তাহলে এটাও হবে। তাহলে 3 আর 4 হচ্ছে রাইট অ্যান্সার, 3 আর 4 অপশন 3 তে দেওয়া আছে, তাহলে অপশন 3 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। নেক্সট, এবারে আবার আইডিয়াল ডায়াটমিক গ্যাস, আইডিয়াল ডায়াটমিক গ্যাস is taken through the process such that dq is equal to 8 du, the molar heat capacity for this process। আচ্ছা ডায়াটমিক গ্যাস আমাকে বলে দিয়েছে dq is equal to 8 du, আচ্ছা ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে f is equal to কত হয়, এইখান থেকে বুঝতে পারলাম যে f is equal to 5 হবে। আচ্ছা dq is equal to বলে দিয়েছে 8 du, du মানে কত হচ্ছে n cv, আচ্ছা du is equal to হচ্ছে n into cv into dt। আচ্ছা dq, dq মানে হচ্ছে n into c into dt, এটা is equal to হচ্ছে 8 cv মানে, আচ্ছা n টাকে n লিখছি, cv মানে হচ্ছে f by 2r, f মানে হচ্ছে 5, তাহলে 5 এর 2 r into dt। এবার তুমি লক্ষ্য করে দেখো এখান থেকে dt, এখান থেকে n, এখান থেকে dt, এখান থেকে n কেটে যাবে, তাহলে দেখতে পাচ্ছি যে c is equal to আসবে, c is equal to আসবে, কাটাকাটি করলে 4 5 এ 20, 20 আর আসছে, c is equal to 20 আর, 20 আর কিন্তু অপশন 2 এ আছে, তাহলে অপশন 2 হচ্ছে আমার রাইট অ্যান্সার। বোঝা গেছে, অপশন 2 রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, বলছে 70 ক্যালোরি অফ হিট, 70 ক্যালোরি অফ হিট required to raise the temperature of 2 mole of an ideal gas at constant pressure, প্রেসারটা কনস্ট্যান্ট, from 30 ডিগ্রি সেলসিয়াস টু 35 ডিগ্রি সেলসিয়াস। 70 ক্যালোরি হিট দরকার to raise the temperature of 2 mole of an ideal gas, 2 mole আইডিয়াল গ্যাস বলে দিয়েছে, at constant pressure বলে দিয়েছে। আচ্ছা তাহলে এখান থেকে আমি কি পাবো, Q, Q is equal to আসবে N into Cp into dt, Q এর মান 70 ক্যালোরি, N এর মান কত আছে 2 মোল, Cp এর মান কত আছে, এখানে কি গ্যাস বলে দেয়নি, আইডিয়াল গ্যাস, ডায়াটমিক না মোনোঅ্যাটমিক না ট্রাইঅ্যাটমিক না পলিঅ্যাটমিক কিছুই বলে দেয়নি, তাহলে সিপিটাকে আমি সিপি রাখবো। ডিটির মানটা কত 30 থেকে 35 মানে 5, মানে 5, তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি সিপি ইজ ইকুয়াল টু 7 হবে, ঠিক আছে,
এটা তো বুঝতে পেরেছো। The amount of heat required to raise the temperature of same gas through the same range at constant volume. তাহলে আমাকে সিভির মান বের করতে হবে। আমরা জানি সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, তাহলে সিভি ইজ ইকুয়াল টু সিপি মাইনাস আর। সিপি মানে হচ্ছে 7, আর মানে হচ্ছে 2, তাহলে সিভি ইজ ইকুয়াল টু হচ্ছে 5 যদি ক্যালোরিতে বের করতে হয়। এবারে আমাকে কিউ এর মান বের করতে হবে। কিউ ইজ ইকুয়াল টু এন, এন এর মান আমাকে 2 মোল বলে দিয়েছে, সিভির মান আমাকে 5 বলে দিয়েছে, ডিটির মান আমাকে এখানে 5 সেম বলেছে 5, তাহলে 5 5 25, 25 2 50, তাহলে আমার 50 ক্যালোরি হচ্ছে অ্যান্সার। 50 ক্যালোরি অপশন 2 এ আছে, তাহলে অপশন 2 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট ভালো কোয়েশ্চেন। পিটি ডায়াগ্রাম শোন ইন গিভেন ফিগার, চুজ দ্য করেসপন্ডিং ভিটি কার্ভ। আমাকে পিটি কার্ভ দেওয়া আছে, আমাকে ভিটি কার্ভটা বের করে দেখাতে হবে। দেখো এই অঙ্কটা কিভাবে করব। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার ডি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। আচ্ছা এখানে আমার পি বলে দিয়েছিল, এটা আমাকে ভি বলে দিয়েছে। তুমি লক্ষ্য করে দেখো এবি প্রসেসটা হচ্ছে ভলিউমটা হচ্ছে কনস্ট্যান্ট, এই প্রসেসে আমার ভলিউম হচ্ছে কনস্ট্যান্ট। এইখানে ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর এইখানেও হচ্ছে আমার ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে পি এর সঙ্গে টি এর সমানুপাতিক সম্পর্ক হয়। তুমি লক্ষ্য করে দেখো এ থেকে বিতে প্রেসারটা কমেছে, মানে টেম্পারেচারটাও কমবে। প্রথম কথা কনস্ট্যান্ট ভলিউম, এবিটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট ভলিউম তাহলে অপশন 1 তো হবে না। কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট ভলিউম, সরি 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 ভেরি সরি, এটা আমাকে টি বলে দিয়েছিল, সরি। আমাকে এটা পিটি কার্ভ চেয়েছে, আমাকে ভিটি কার্ভ চেয়েছে, পিটি কার্ভ বলে দিয়েছে, ভিটি কার্ভ চেয়েছে। এখানে আমাকে বলে দিয়েছে পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে ভি প্রপোর্শনাল টু টি হয়। টি কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট মানে, টি কনস্ট্যান্ট মানে এরকম হবে। আচ্ছা এবার দেখো সব জায়গাতে দেখো এখানেও টি কনস্ট্যান্ট, মানে এ বি প্রসেসে এখানেও টি কনস্ট্যান্ট, এখানেও টি কনস্ট্যান্ট, এখানেও টি কনস্ট্যান্ট, এখানেও টি কনস্ট্যান্ট। এবারে টি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি প্রপোর্শনাল টু টি হয়, যেহেতু যেহেতু এখানে আমার সরি ভুল করছি, টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে পি এর সঙ্গে ভি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমাকে তো ভিটি কার্ভ চেয়েছে না, তাই বলি আমাকে তো ভিটি কার্ভ চেয়েছে। টি কনস্ট্যান্ট এইখানেও, টি কনস্ট্যান্ট এখানেও। যদি টি কনস্ট্যান্ট হয় তাহলে পি এর সঙ্গে ভি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। যেহেতু এ থেকে বিতে প্রেসারটা হচ্ছে কমেছে, তাহলে ভলিউমটা হচ্ছে ইনক্রিজ করবে, ভলিউমটা হচ্ছে ইনক্রিজ করবে। ভলিউম ইনক্রিজ কিন্তু এখানে করেনি, অপশন 1 হবে না।
ভলিউম ইনক্রিজ এখানে করেছে, এটা হতে পারে। ভলিউম ইনক্রিজ এখানেও করেছে, ভলিউম ইনক্রিজ এখানেও করেছে, তাহলে এক হবে না, 2, 3, 4-এর মধ্যে একটা অ্যান্সার। এবারে দেখো সিডি প্রসেসে এখানে প্রেসার কিন্তু আবার দেখো প্রেসার কমেছে, আবার প্রেসার কমেছে, তাহলে এখানে ভলিউমটা আবার ইনক্রিজ করবে, তাহলে ডি এর ভলিউম বেশি হবে সি এর ভলিউমের থেকে। ডি এর ভলিউম, এটা তো হবে না, ডি এর ভলিউম বেশি হবে, এটা হতে পারে। ডি এর ভলিউম বেশি হবে সি এর থেকে, আচ্ছা এটাও হতে পারে। ডি এর ভলিউম কমেছে, এটা হবে না। এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হয়েছে বললাম। দেখো সি থেকে ডিতে প্রেসারটা কমেছে, সি থেকে ডিতে প্রেসার উপর দিকে উঠছে, সি থেকে ডিতে প্রেসারটা কমেছে, তাহলে ভলিউমটা ইনক্রিজ করবে। দেখো সি থেকে ডিতে, দেখো ডিতে ভলিউম বেশি হয়েছে, ডিতে ভলিউম বেশি হয়েছে, তাহলে 2 আর 4-এর মধ্যে একটা অ্যান্সার। এইখানে দেখো ডি এর ভলিউম কমেছে, তাহলে অপশন 3 হবে না। বুঝতে পেরেছো? এবারে বি থেকে সিতে পি এর সঙ্গে টি এর সমানুপাতিক সম্পর্ক। এইখানে হচ্ছে, এই জায়গাতে হচ্ছে পি এর সঙ্গে টি এর সমানুপাতিক সম্পর্ক, এখানে হচ্ছে পি সমানুপাতিক টি। পি যদি টি এর সঙ্গে সমানুপাতিক হয় তাহলে অবশ্যই ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। পি প্রপোর্শনাল টু টি মানে ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট এখানে নেই, তাহলে এটাও হবে না। ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট শুধুমাত্র এইখানে আছে, তাহলে অপশন 4 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আমি প্রথমে একটু গ্রাফটা আঁকতে ভুল করছিলাম। গ্রাফটা যদি ঠিকঠাক, মানে যদি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা যদি মাথায় ভালো করে বুঝতে পারো, বা এটা যদি ভালো করে মাথায় খেলতে, যদি তোমার খেলে, তাহলে তুমি ইজিলি এই অঙ্কগুলো করতে পারবে। ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে পি এর সঙ্গে টি এর কি সম্পর্ক হয়, টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে পি এর সঙ্গে ভি এর কি সম্পর্ক হয়, এটা তোমাকে বুঝতে পারতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কি বলেছে? বলছে ট্রান্সপারেন্ট সলিড সিলিন্ডার রড হ্যাজ এ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ 2√3. ইট ইজ সারাউন্ডেড বাই এয়ার, সারাউন্ডেড বাই এয়ার বলে দিয়েছে। A light ray is incident at the midpoint of one of the rod as shown in figure. The incident angle theta for which light ray grazes along the wall of the rod. মানে রডের মধ্য দিয়ে, মানে এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে বলেছে। এটা অপটিক্যাল ফাইবারের প্রিন্সিপাল। আমাকে অ্যাঙ্গেল অফ অ্যাকসেপ্টেন্সের সূত্র বের করতে হবে। অ্যাঙ্গেল অফ অ্যাকসেপ্টেন্সের সূত্র হচ্ছে n0 sin থিটা ইজ ইকুয়াল টু হয় রুট আন্ডার n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার। যেহেতু বাইরের মিডিয়ামটা হচ্ছে তোমার এয়ার, তাহলে এখানে 1 হবে। সাইন থিটার মান, থিটার মানটাই তো আমাকে বের করতে হবে। অত কিছু ভাবার দরকার নেই, বড় মাইনাস ছোট, বড় মাইনাস ছোট। এখানে বড়কে, বাইরে এয়ার আছে, বড় মানে এই যে সারাউন্ডেড বাই এয়ার বলেছে, তাহলে n1 এর জায়গায় 1 বসবে, n2 এর জায়গায় 2√3। আচ্ছা এটা তো বড় না, তাহলে এটা হবে না। বড় বাই ছোট মানে 4/3 মাইনাস 1 স্কোয়ার মানে 1 হবে। তাহলে এখানে কোথাও না কোথাও সাইন থিটা ইজ ইকুয়াল টু আসছে 1/√3। তাহলে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/√3 অ্যান্সার। থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/√3 অপশন 4 এ দেওয়া আছে, অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যাকসেপ্টেন্সের সূত্র। n1 টা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ কোর, n2 হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ক্ল্যাডিং, n0 হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সারাউন্ডিং। তোমাকে এই সূত্র মনে রাখতে হবে। n0 sin থিটা ইজ ইকুয়াল টু n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার। n0 টা হচ্ছে সারাউন্ডিং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, n0 is equal to refractive index of surrounding। ঠিক আছে, n1 টা হচ্ছে কোরের আর n2 হচ্ছে ক্ল্যাডিং এর। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ কোর, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ক্ল্যাডিং। এইটুকু জিনিস মনে রাখলেই তোমার হয়ে যাবে। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন। বা কোর ক্ল্যাডিং যদি না বোঝো, সিম্পল এটা মনে রাখবে, বড় মাইনাস ছোট, বড়র স্কোয়ার মাইনাস ছোটর স্কোয়ার, এটুকু জিনিস মনে রাখলেই হবে। চলো নেক্সট কোয়েশ্চেন।
বলছে দ্য ডিস্টেন্স বিটুইন অ্যান অবজেক্ট অ্যান্ড এ স্ক্রিন ইজ 80 সেন্টিমিটার। অবজেক্ট অ্যান্ড স্ক্রিন ইজ 80 সেন্টিমিটার। A lens produces an image of on the screen when the lens is placed at either of the position of 20 centimeter apart. মানে অবজেক্ট আর স্ক্রিনের মধ্যে ডিস্টেন্সটা আমাকে 80 সেন্টিমিটার বলে দিয়েছে। আমার লেন্সের দুটো পজিশনের জন্য আমি স্ক্রিনে ইমেজ পাচ্ছি, আর সেই দুটো পজিশনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 20 সেন্টিমিটার। অর্থাৎ এখানে আমাকে এক্স এর মান বলে দিয়েছে। এই যে এটা রিপ্রেজেন্ট করছে এক্স কে, এটা রিপ্রেজেন্ট করছে এক্স কে। ফোকাল লেন্থ অফ দ্য লেন্স ইজ, এটা লেন্সের ডিসপ্লেসমেন্ট মেথডের অঙ্ক। আমরা জানি এফ ইজ ইকুয়াল টু হয় ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। এই সূত্রটা মনে রাখলেই হবে। ডি এর মান হচ্ছে 80 স্কোয়ার, এক্স এর মান হচ্ছে 20 স্কোয়ার, ডি এর মানটা হচ্ছে 80। তাহলে যে অ্যান্সারটা বেরোবে তুমি ক্যালকুলেশন করে তোমাকে বের করতে হবে, আমি আর বের করছি না। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন। এটা ভালো কোয়েশ্চেন, না করলে করতে পারবে না, আগে করে রাখাটা দরকার। এ ফিশ ইজ রাইজিং ভার্টিক্যালি আপ টুয়ার্ড দ্য সারফেস অফ ওয়াটার উইথ স্পিড অফ 3 মিটার পার সেকেন্ড। এ রাইজিং ফিশের স্পিডটা বলেছে 3 মিটার পার সেকেন্ড। ফিশের স্পিডটা বলেছে 3 মিটার পার সেকেন্ড। অ্যান্ড এ বার্ড ডাইভিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, অন্য এ বার্ড ডাইভিং vertically downward with a speed of 9 meter per second. The velocity of bird with respect to fish, velocity of bird with respect to fish, velocity of bird with respect to fish, velocity of bird with respect to fish is equal to velocity of bird minus velocity of fish. অবশ্যই মাথায় ভেক্টর সাইন দিয়ে দিতে হবে, এটি আমাকে জানতে চেয়েছে। আমাকে এটি জানতে চেয়েছে। ঠিক আছে, কি করে করবো অঙ্কটা? প্রথম কথা, ফিশ বার্ডকে দেখবে, ফিশ বার্ডকে দেখবে, ফিশ বার্ডকে দেখবে। তাহলে এখানে অবজেক্টটা হচ্ছে বার্ড, বার্ড হচ্ছে আমার এখানে অবজেক্ট, বার্ড হচ্ছে আমার এখানে অবজেক্ট। তাহলে দেখো, বার্ড হচ্ছে অবজেক্ট যেটা কিনা রেয়ারার মিডিয়ামে আছে। আমরা জানি অবজেক্ট যদি ডেন্সার মিডিয়ামে থাকে তাহলে অ্যাপারেন্ট ডেপথটা কমে যায়। তাহলে অবজেক্ট যদি রেয়ারার মিডিয়ামে থাকে তাহলে অ্যাপারেন্ট ডেপথ বেড়ে যাবে। এইটুকু জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। বস্তু যখন ঘন মাধ্যমে থাকবে তখন আপাত গভীরতা কমে যাবে, অবজেক্ট যখন ডেন্সার মিডিয়ামে থাকবে তখন অ্যাপারেন্ট ডেপথ কমে যাবে, কম হবে অ্যাকচুয়ালের থেকে। আর অবজেক্ট যখন রেয়ারার মিডিয়ামে থাকবে তখন অ্যাপারেন্ট ডেপথ অর্থাৎ আপাত গভীরতা প্রকৃত গভীরতার থেকে বেড়ে যাবে। এখানে বার্ড রেয়ারার মিডিয়ামে আছে অর্থাৎ লঘু মাধ্যমে আছে, তাহলে অ্যাপারেন্ট ডেপথ ডি ড্যাশ এটা বেশি হবে রিয়েল ডেপথের থেকে। এরপর এইটাকে যদি তুমি টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ যদি করো, এটাকে যদি টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ যদি করো তাহলে ভেলোসিটি অফ বার্ড, যেটা পাখি স্থির থাকলে মনে হতো পাখি, সরি বার্ড যদি স্থির থাকতো তাহলে, সরি ফিশ যদি স্থির থাকতো তাহলে বার্ডের ভেলোসিটি কত মনে হতো? মিউ ইন্টু ভেলোসিটি অফ বার্ড। এটা হচ্ছে এ যদি স্থির থাকতো তাহলে বার্ডের স্পিডটা এত দেখতো। এখন তুমি লক্ষ্য করে দেখো এই দুটো ভেক্টর একজন নিচের দিকে নামছে আর একজন ওপরের দিকে উঠছে, তাহলে অবশ্যই এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে যোগ হয়ে যাবে। তাহলে ভেলোসিটি অফ বার্ড উইথ রেসপেক্ট টু ফিশ ইজ ইকুয়াল টু ভিবি এর জায়গায় মিউ ইন্টু ভিবি লিখবো প্লাস ভেলোসিটি অফ ফিশ। ঠিক আছে, এটা তোমাকে করতে হবে, কারণ এ যদি স্থির থাকতো তাহলে এর ভেলোসিটি মানে বার্ড ফিশ যদি স্থির থাকতো তাহলে বার্ডের ভেলোসিটি কত দেখতো সে? মিউ ইন্টু ভিবি।
ঠিক আছে, এটা তোমাকে বুঝতে পারতে হবে। এখন মিউ এর মান কত? মিউ এর মান হচ্ছে তোমার মিউ 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 এর মান, এটা তো জল, জলের ক্ষেত্রে হয় 4/3। ভেলোসিটি অফ বার্ড কত বলেছে? 9 মিটার পার সেকেন্ড, প্লাস ভেলোসিটি অফ ফিশ কত বলেছে? 3 মিটার পার সেকেন্ড। 4 3 12 প্লাস 3 15 অ্যান্সার 15। 15 আমার অপশন 1-এ দেওয়া আছে, তাহলে 15 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো মোটামুটি কোয়েশ্চেন শেষ। আমি চেষ্টা করলাম ছোটোর মধ্যে করার। তো আজকের ভিডিওতে এতটাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আরেকটা সিরিজ নিয়ে, সিরিজের আরেকটা নতুন ভিডিও নিয়ে। চলো বাই।